দ্বিতীয় মামলাটিতে মূলত তার স্ত্রী মুরাদ ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। কিন্তু দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং যিনি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটে। আমরা আমাদের নতুন ভবিষ্যৎ মাত্র কর্মদিবস পেরিয়ে এসেছি, আজকে আমাদের 76 কর্মদিবস। ১৭তম কর্মদিবস বিজ্ঞান গ্রহণে আপনারাই বিবেচনা করবেন 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও দুর্নীতি দমন কমিশন একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা সাক্ষী আপনারাই। মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে ব্যাংককে বঙ্গোপসাগরীয় বহুমুখী আর্থিক এবং প্রযুক্তিগত উদ্যোগ সম্মেলনে অংশগ্রহণের সম্মান আমরা লাভ করেছি। সেখানে থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশনের সাথে bilateral cooperation on preventing and fighting corruption সমঝোতা স্মারক আমরা স্বাক্ষর করেছি। সমঝোতা স্মারকে বর্ণিত নানা ধরনের সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের উভয় দেশকে সক্ষম এবং শক্তিশালী করে তুলছে। আমাকে থাইল্যান্ডের একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন মোমেন্ট কমিশনের প্রধান বৈশিষ্ট্য। মোমেন্ট কমিশন এটা দুর্নীতি দমন কমিশন, তারা হয়তো সেভাবে বলে থাকে। আমি বলেছি এখনো সাংবিধানিকভাবে আমরা স্বাধীন প্রতিষ্ঠান না হলেও আমরা এ পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রধান সহায়ক শক্তি আমাদের সাংবাদিকরা। সম্প্রতি প্রকাশিত একটি ছোট সংবাদ পত্রিকা থেকে আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তাতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিকী বিলেতে আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দিইনি। স্কাই নিউজে সূত্র উল্লেখ করে উক্ত অভিযুক্ত বলেছেন দুর্নীতি দমন কমিশন তার সাথে যোগাযোগ করে। অনুগ্রহ করে লক্ষ্য করুন, দুর্নীতির অভিযোগ কমিয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে পূর্বে জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে শারীরিক প্রমাণের উপর ভিত্তি করে আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করে। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন ক্রিমিনাল অ্যাবসকন্ডিং বলে বিবেচিত হবে। কেবল টিউলিপ সিদ্দিকী নন, দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। যেহেতু টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতি বিদেশি সংবাদ মাধ্যমের আগ্রহ রয়েছে এবং আপনাদের কেউ কেউ সেসব গণমাধ্যমের লোকাল করেসপন্ডেন্ট, আমি খুব সংক্ষেপে একটি দুর্নীতি বিবৃতিও তুলে ধরছি। Anti-Corruption Commission's attention has been drawn to a new writing published in the media regarding a letter from the lawyer of Tulip Siddiq, a former anti-corruption minister. He doesn't mean this, he doesn't know. This Tulip Siddiq has been accused of corruption based absolutely on documentary evidence. The legal process demands that she has to appear before the court, otherwise she will be treated as criminal absconder after issuance of warrant of arrest. The charge sheet has been prepared after a thorough examination of documentary evidence. The rest lies with the court, while execution of all orders lies with the Ministry of Foreign Affairs will also be involved. It is not only a case of miscreancy, but also in case of other absconding accused like Sheikh Hasina, Sheikh Rehana, Shojib Wajid, Saima Wajid, Adwan Siddiqui, and Abdina Siddiqui. The same standard procedure will be followed. আপাতত এই আমাদের প্রতিদিনের যে বিষয় বিষয়ের বাইরে প্রতিদিনের যে বিষয় তার মধ্যে আজকে আমরা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হোসেন মামলা একটি মামলাতে তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী
সেই সময় ৯টি ব্যাংক হিসেবে আমরা ২৯ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আমাদের চোখে পড়েছে। এটা আমাদের দুর্নীতি দমন কমিশনের আমার সাথে সম্পৃক্ত ৩টি আইন, দুর্নীতি দমন কমিশন ২০২৭-এর ১, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-৪-২-৩ এবং দুর্নীতি দমন প্রতিরোধ মামলাটি দায়ের করতে যাচ্ছি ১৩৯। আর দ্বিতীয় মামলাটিতে মূলত তার স্ত্রী মুরাদ ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত, কিন্তু ১,০৫৬টি অ্যাকাউন্টে ৬৮৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি তাকে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। আমরা এই দুটি বিষয়ে আমরা বিবেচনায় এনেছি, আমরা মামলা দায়ের করতে চাচ্ছি। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আপনারা যেভাবে প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছেন এটা যদি অব্যাহত থাকে, আমার ধারণা বাংলাদেশে যে অনেকেই আমার পরিচিত, বাংলাদেশের সম্ভবত আসলে প্রতিষ্ঠান এতটা গুরুত্ব পাচ্ছে না। আমি আবার এবার কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে। অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন